Assalamu alaikum everyone. Welcome to the new lecture of climate change and sustainable development. আজকে আমরা ফার্স্টে যে টপিকটা দেখব সেটা হলো রুলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিছু রুলস আছে, মানে কিছু ক্রাইটেরিয়া যখন ফুলফিল করে তখন আমরা বলতে পারবো ওকে দিস ইজ আওয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সব কিছুরই আমরা জানি প্রতিটা জিনিসের একটা ক্রাইটেরিয়া থাকে, সেম ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কি দেখি আমরা, দ্য নেক্সট জেনারেশন শুড ইনহেরিট সাচ এ স্টক অফ ওয়েলথ। দেখেন, স্টক অফ ওয়েলথ তার মানে পরের জেনারেশন একটা নির্দিষ্ট পরিমাণ বা প্রচুর পরিমাণ ওয়েলথ ইনহেরিট করবে। ইনহেরিট মানে যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আমরা আমাদের প্রপার্টি ট্রান্সফার হয় সেটাকে বলি আমরা ইনহেরিট, মানে সেটা বংশ পরম্পরায় পেয়েছে বা পূর্বপুরুষ থেকে পেয়েছে। সো নেক্সট জেনারেশন সেই পরিমাণ সম্পদ ইনহেরিট করবে যেটা কিনা কম্প্রাইজিং অফ ম্যান মেড অ্যাসেটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসেট। তার মানে সেই স্টক অফ ওয়েলথে থাকবে ম্যান মেড অ্যাসেট এবং এনভায়রনমেন্টাল অ্যাসেট। এখন ম্যান মেড অ্যাসেটটা কি? ম্যান মেড অ্যাসেট হলো মানুষ যেগুলো ডেভেলপ করে, যেমন ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, ইনস্টিটিউশনস, রাস্তা, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো মানুষ ডেভেলপ করে সেগুলো হলো ম্যান মেড অ্যাসেটস। এনভায়রনমেন্টাল অ্যাসেটসটা কি? এনভায়রনমেন্টে যে রিসোর্সগুলো থাকে, যেমন রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, তারপর বিভিন্ন সোর্স যেখান থেকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারি, সেইগুলো সবই হলো এনভায়রনমেন্টাল অ্যাসেটসের আন্ডারে পড়বে। তো এই দুটা কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা কোনোভাবে এই দুটা কনসেপ্টের বেসড কিছু কোশ্চেন আসতে পারে যে কোনটা কি, সো এটা মাথায় রাখতে হবে। সো নেক্সট ক্রাইটেরিয়া হলো নেক্সট জেনারেশন শুড ইনহেরিট আই স্টক অফ এনভায়রনমেন্টাল অ্যাসেটস নো লেস দেন ইনহেরিটেড বাই দ্য প্রিভিয়াস জেনারেশন। তার মানে নেক্সট জেনারেশন যে পরিমাণ এনভায়রনমেন্টাল অ্যাসেট তারা ইনহেরিট করবে সেটা অবশ্যই পূর্বপুরুষের কর্তৃত্ব ইনহেরিট, মানে পূর্বপুরুষ যেটা পরিমাণ ইনহেরিট করছিল সেটা থেকে কম হওয়া যাবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া, দিস ইজ সেকেন্ড ক্রাইটেরিয়া। ওকে, এখন থার্ড ক্রাইটেরিয়াটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, একটু ভালো মতো মনোযোগ দিবেন আপনারা। So the component of inherited stock, দেখেন, components of inherited stock should be man-made assets and human assets. So man-made assets কি, তো আমরা একটু আগে দেখলাম। What is human assets? তো human assets is very important, এটাকে বলি স্কিল বা নলেজ, এগুলোকে বলা হয় হিউম্যান অ্যাসেটস। মনে করেন যে এই যে আমরা এই যে টিচার, আমরা কি করি, আমাদের নলেজটা আপনাদেরকে ট্রান্সফার করতেছি। আপনারা যখন জবে যাবেন তখন আপনাদের সিনিয়রের কাছ থেকে আপনারা অনেক নলেজ এবং স্কিল গেইন করবেন, দেন আপনারা যখন সিনিয়র হবেন আপনারা আপনাদের জুনিয়রদেরকে অনেক কিছু শেখাবেন। সো এই যে নলেজটা আমরা ট্রান্সফার করতেছি সেটাকে বলা হচ্ছে হিউম্যান অ্যাসেটস, তার মানে দ্য ট্রান্সফার অফ নলেজ অ্যান্ড দ্য স্কিল। সো নেক্সট হলো রুলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এটা ছিল রুলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইটার আন্ডারেই আমরা আরেকটা ক্রাইটেরিয়া দেখব। ওকে, এটা একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আগে আমরা পড়বো, দেন আমরা এগুলো দেখব। সো ইন্ডিকেটর অফ সাস্টেনেবিলিটি, এই ইকুয়েশনটা আমরা দেখব। ঠিক আছে, একটা ডেভেলপমেন্ট সেটা সাস্টেনেবল কি বা সাস্টেনেবল কি না সেটা কিভাবে বুঝবো সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে অ্যানালাইসিস করব। ঠিক আছে, যদি আফটার অ্যানালাইজিং যদি দেখি আমাদের জেডের ভ্যালু জেডের ভ্যালু যদি 0 সমান অথবা 0 থেকে বেশি হয়, তাহলে আমরা বলবো আমাদের এই পার্টিকুলার ডেভেলপমেন্ট যার জন্য আমরা ক্যালকুলেশনটা করছি সেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এটা পিয়ার্সে অ্যান্ড অ্যাটকিনসন এই দুজন কর্তৃক ডেভেলপড। তো আমরা এখন একটু দেখি যে প্রতিটা টার্মের মিনিং কি। ঠিক আছে, সো এস হলো গ্রস সেভিং, তার মানে কি পরিমাণ সেভ হচ্ছে সেটা। ওয়াই হচ্ছে ইনকাম করার পর কতটুকু সেভিং হচ্ছে সেটা হলো আমরা এস এবং ওয়াই দিয়ে ডিনোট করতেছি। ডিএম, ওকে, দিস ইজ ডিএম ইজ দ্য ডিপ্রিসিয়েশন অফ ম্যান মেড ক্যাপিটাল। মানুষ কর্তৃক যে ক্যাপিটাল ডেভেলপ হয়েছে বা ইনহেরিট করা হয়েছে সেটার পরিমাণ যখন ডেপ্রিসিয়েট মানে কমে যাবে, ডিক্রিজ করবে, সেই কমে যাওয়া পরিমাণটা। ওকে, অ্যান্ড ডিপ্রিসিয়েশন অফ ন্যাচারাল ক্যাপিটাল মানে ন্যাচারাল সোর্স থেকে যে ক্যাপিটাল গেইন করা হয়েছে সেটা যে যখন কমে যাবে সেই পরিমাণটা হলো
DN। ওকে, এখন আননোন থাকলো আমাদের কি KM আর KN। ওকে, এটা আমরা এখন দেখব উপরে। সো KM হলো ম্যান মেড ক্যাপিটাল। ওকে, কনসিস্টিং অফ মেশিনস, বিল্ডিংস, রোডস, একটু আগে যেটা বললাম। ন্যাচারাল ক্যাপিটাল আর কেএন হলো ন্যাচারাল ক্যাপিটাল, যেটার মধ্যে আছে রিনিউয়েবল, নন রিনিউয়েবল সোর্সেস, যেটা একটু আগে মেনশন করছি। অ্যান্ড হিউম্যান ক্যাপিটালের মধ্যে আছে নলেজ অ্যান্ড স্কিল। ওকে, এগুলো সব সব অলরেডি ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এখানে নতুন একটা টার্ম হলো এগ্রিগেটেড ক্যাপিটাল স্টক। এগ্রিগেট ক্যাপিটাল স্টক কি ম্যানমেড প্লাস ন্যাচারাল প্লাস হিউম্যান, তিনটা যখন সামেশন করবো তখন যেই পরিমাণটা আমরা গেইন করব সেটা হলো আমাদের এগ্রিগেট ক্যাপিটাল স্টক। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট টার্ম, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই পার্টিকুলার এটার উপর কোনো ম্যাথ নাই আমাদের লেকচারে, বাট পরীক্ষায় এমনও হতে পারে যে আমি নিজে কিছু একটা বা দুটা ম্যাথ নিজে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, সো এটা অবশ্যই কনসেপ্টের জন্য আপনাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, now our next term is indicators of sustainability. It's very very important. ওকে, তো ফার্স্ট ইন্ডিকেটর মানে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হয়েছে কিনা, এটা বোঝার জন্য কিছু ইন্ডিকেটর আমাদের দরকার। সো ফার্স্ট ইন্ডিকেটর ইজ GNH। ওকে, GNH এর মানে হলো গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। তার মানে একটা ডেভেলপমেন্ট থেকে যখন আমরা হ্যাপিনেসের ইন্ডেক্সটা অ্যানালাইসিস করব, তার বেসিসে আমরা বলতে পারবো সাস্টেনেবল কিনা। তার মানে মানুষের ইমোশন, মানুষের হ্যাপিনেসও এখানে অনেক ইম্পর্ট্যান্ট। আমরা একটা ডেভেলপমেন্ট করলাম, আমরা বলতেছি এটা সাস্টেনেবল, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এটাতে হ্যাপি না, তাহলে সেটা আমরা আলটিমেটলি সাস্টেনেবল বলতে পারবো না। ঠিক আছে, সো দের আর 4 পিলার্স অফ GNH। ফার্স্ট পিলার, প্রমোশন অফ ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তার মানে ইকুইটেবল মানে সমতাপূর্ণ, এবং সাস্টেনেবল মানে তো আমরা জানি যখন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টগুলো ইকুইটেবল হবে এবং সাস্টেনেবল হবে, তখন এটা আমাদের ফার্স্ট পিলার হবে ফর GNH। সেকেন্ড পিলার হলো প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ কালচারাল ভ্যালুস। যে কালচারাল থাকে, কালচার যেটা আমাদের অস্তিত্ব যেটা, সেটাকে প্রিজার্ভ করতে হবে, সাথে সেটাকে প্রমোট করতে হবে। ঠিক আছে, দেন কনজারভেশনস অফ ন্যাচারাল ইনভায়রনমেন্ট। ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে, কনজার্ভ করতে হবে। দেন এস্টাবলিশমেন্ট অফ গুড গভর্নেন্স। ওকে, এটা তো আমরা সবাই বুঝি। সো দেয়ার আর 4 পিলার্স, দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 4। ওকে, তো পরীক্ষা আসতে পারে হোয়াট আর দ্য 4 পিলার্স অফ GNH, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো নেক্সট টপিক হলো HDI। HDI হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, সো হিউম্যান ডেভেলপমেন্ট ইজ আ মেজার অফ লাইফ এক্সপেক্টেন্সি, মানে আমরা কতদিন বাঁচবো, গড় আয়ু সেটা। লিটারেসি, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে এই HDI দিয়ে আমরা মেজার করতে পারি লাইফ এক্সপেক্টেন্সি, লিটারেসি, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওকে, এটা ইম্পর্টেন্ট টার্ম আছে, দেখেন। ইট ইজ ইউজ টু ডিটারমাইন অ্যান্ড ইন্ডিকেট ওয়েদার আ কান্ট্রি ইজ এ ডেভেলপিং অর আন্ডার ডেভেলপ কান্ট্রি। তার মানে আমাদের যে দেশ সেটা ডেভেলপিং কিনা, ডেভেলপড কিনা বা আন্ডার ডেভেলপড কিনা, এইটা বোঝার জন্য আমরা এই টার্মটা ইউজ করি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, so next is ecological footprint, which is compares the human consumption of natural resource with the earth's ecological capacity to generate them. তার মানে আমরা যে পরিমাণ রিসোর্স কনজিউম করতেছি, সেটা রিনিউয়েবল নন রিনিউয়েবল হোক বা হোয়াট এভার ইট ইজ, যেই পরিমাণ জিনিস আমরা বা দ্রব্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা ইউজ করতেছি থ্রু আউট আওয়ার লাইফ টাইম, এই যে আমরা এটা ইউজ করতেছি, করার পর এই সেম জিনিসটা আর্থের কর্তৃত্ব আবার জেনারেট করার ক্ষমতা কতটুকু আছে, আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য সেটা আর্থ আবার রিজেনারেট করতে পারবে কিনা, এই যে ক্ষমতাটা এবং আমরা কতটুকু ইউজ করতেছি সেই পরিমাণটা যে কম্প্যারিজন, তার মধ্যে যে একটা আমরা সরলরেখা টানবো, সেটা আমরা FE ইউজ করব সেটার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।
এবং আমাদের লাস্ট ইন্ডিকেটর হলো হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স। ইট ইস ভেরি ইম্পর্টেন্ট অলসো। আমি বারবার ইম্পর্টেন্ট বলছি বিকজ 4 of them are very important. Okay, it shows the ecological efficiency with human well-being is delivered. Okay, which human well-being is delivered. তাহলে এটা থ্রুতে আমরা ইকোলজিক্যাল এফিসিয়েন্সিকে ফোকাস করব, যে ইকোলজিক্যাল এফিসিয়েন্সিটা আমাদের হিউম্যান ওয়েলবিংটাকে এনশিওর করবে। ওকে, যে আমরা এই ইকোলজিক্যাল কন্ডিশনের কারণে একটা ভালো লাইফ লিড করতে পারবো, সেটা এনশিওর করবে। সো এখন ইকোলজিক্যাল জিনিসটা কি? ইকোলজিক্যাল জিনিসটা হলো মানুষ, প্ল্যান্ট, অ্যানিমেল, এই যে লিভিং ক্রিয়েচার্সগুলো আছে, লিভিং এন্টিটিসগুলো আছে, এর মধ্যে যে ব্যালেন্স, যে রিলেশন, সেটাই হলো আমাদের ইকোলজিক্যাল কনসেপ্ট। ওকে, আচ্ছা, এইটা ইজ এ ফাংশন অফ এভারেজ লাইফ স্যাটিসফ্যাকশন, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট পার ক্যাপিটা। ওকে, সো এই প্রতিটা টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অলরেডি ডিসকাসড। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এটা এখানে, যে অলরেডি এই 4টা টার্মের উপর, হ্যাঁ, ডিটেলসে ছোটো ছোটো 4টা ভিডিও দেওয়া আছে বিএলসিতে। সো আপনারা কাইন্ডলি ওটা দেখবেন। এবং একটা কুইজ দেওয়া আছে, কুইজের জন্য আধা ঘন্টা টাইম দেওয়া আছে। আপনার প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন। প্রশ্নটা অবশ্যই এই 4টা টার্ম রিলেটেড, ঠিক আছে? খুব বেশি কঠিন না। এবং আপনারা যদি সবগুলো অ্যান্সার নাও করতে পারেন, ঠিক আছে, মানে সম্পূর্ণ অ্যান্সার যদি নাও করতে পারেন, তাও আপনাদেরকে আমি মার্কস দিয়ে দেবো। কিন্তু যতটুকু অ্যান্সার করবেন নিজে থেকে অ্যান্সার করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে কে কতটুকু বুঝতেছে কোর্সটা। আচ্ছা, সো এই রিলেটেড যে 4টা ভিডিও কাইন্ডলি আপনারা দেখে নেবেন। সো আমাদের নেক্সট টপিক হলো টুলস টু অ্যাচিভ সাস্টেনেবিলিটি। হুইচ আর দ্য টুলস টু অ্যাচিভ সাস্টেনেবিলিটি। এই যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে এত কথা বলতেছি, কিন্তু এটা আমরা অ্যাচিভ করবো কীভাবে? ঠিক আছে, এত কথা বলতেছি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এইটা হতে হবে, কিন্তু এটা আমরা যে অ্যাচিভ করতে হবে, গেইন করতে হবে, এনশিওর করতে হবে, এগুলোকে আমরা কীভাবে করব? সো কিছু টুলস আছে যেটা আমাদেরকে হেল্প করবে এটা অ্যাচিভ করতে। সো ফার্স্টে যেটা আছে সেটা বাই প্রোডাক্ট সিনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। বাই প্রোডাক্ট সিনার্জি মানে বোঝাতে, সিনার্জি মানে ওয়ার্কিং টুগেদার। ওকে, বাই প্রোডাক্ট সিনার্জি মানে একটা প্রোডাক্ট একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য একটা বাই প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে? যেমন দেখা যায় যে ওষুধ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি গ্লিসারাইন ইউজ করা হয় এবং অনেক বেশি গ্লিসারাইনের সাপ্লাই থাকে, বাই প্রোডাক্ট হিসেবে কিছু গ্লিসারাইন আসতে পারে। তো ওষুধ ইন্ডাস্ট্রি মানুষ তখন কী করে, সেটাকে দিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি করে, কি করে, সো মানে সাবানের কারখানা করে ফেলে, যে এত গ্লিসারিন আসে এখানে, তো একটু গ্লিসারিন ওখানে দিয়ে কিছু আমরা সাবান বানাই, ওটাকে সেল করি। তো এই যে ইন্ডাস্ট্রির মধ্যে যে কানেকশন, যে একটা ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট আরেকটা ইন্ডাস্ট্রির জন্য রো প্রোডাক্ট হয়ে যাচ্ছে, এইটা হলো ইন্ডাস্ট্রিয়াল সিনার্জি বা বাই প্রোডাক্ট সিনার্জি আমরা বলতে পারি। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিটা আমি অলরেডি বলছি ইকোলজি জিনিসটা কী, এবং ইন্ডাস্ট্রির মধ্যে যখন আমরা ইকোলজিটা মেনটেন করি সেটাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। দেন ক্লিনার প্রোডাকশন। ওকে, তো এখানে দেখেন যত টার্মগুলো আছে এগুলোর জন্য অলরেডি এখানে এক্সপ্লেনেশন আছে, কিন্তু এই এক্সপ্লেনেশনগুলো আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে ল্যাঙ্গুয়েজগুলো। সো আমি নিজে এগুলো একটু সার্চ করছি এবং সেখান থেকে আপনাদেরকে আমি এগুলো এক্সপ্লেন করব। ওকে, সো ফার্স্টে ছিল আমাদের ক্লিনার প্রোডাকশন। তো ক্লিনার প্রোডাকশনটা কি? ক্লিনার প্রোডাকশন ইজ এ প্রিভেন্টিং কোম্পানি স্পেসিফিক এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনিশিয়েটিভ। ঠিক আছে, এটা কি করে? ইট ইজ ইন্টেন্ডেড টু মিনিমাইজ ওয়েস্ট অ্যান্ড এমিশন অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য প্রোডাক্ট আউটপুট। তার মানে ক্লিনার প্রোডাকশনটা কি করবে? এনশিওর করবে যে প্রোডাকশনের থ্রুতে যে ওয়েস্ট জেনারেট হবে সেটা মিনিমাম পরিমাণে হোক এবং এমিশনটাও মিনিমাম হোক। ঠিক আছে, এখন জিরো ওয়েস্ট, জিরো এমিশন ইজ স্টিল ভেরি হার্ড টু অ্যাচিভ। ঠিক আছে, সো আমাদের মেইন টার্গেট থাকবে কি না, যে মিনিমাইজ করে আনা। ওকে, সো নেক্সট হলো ডিজাইন ফর এনভায়রনমেন্ট। সো ডিজাইন ফর এনভায়রনমেন্টটাও সেম কথাই বলে, যে আমি একটু পড়ি। ডিজাইন ফর দ্য এনভায়রনমেন্ট ইজ এ ডিজাইন অ্যাপ্রোচ টু রিডিউস দ্য ওভারঅল হিউম্যান হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ এ প্রোডাক্ট, প্রসেস, সার্ভিস ওয়ার ইম্প্যাক্টস আর কনসিডার অ্যাক্রস ইটস লাইফ সাইকেল। তার মানে একটা প্রোডাক্ট যখন আমরা ইউজ করা শুরু করি সেই সময় থেকে
ইউজ করে যখন শেষ করি সেই সময়টা পর্যন্ত বলা হচ্ছে লাইফ সাইকেল, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে প্রোডাক্টের লাইফ সাইকেল। এই যে প্রোডাক্টের যে লাইফ সাইকেলটা আছে, এই থ্রু আউট দ্য টাইমে যাতে সেই প্রোডাক্টটা এনভায়রনমেন্ট এবং হিউম্যান হেলথের উপর কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট না ফেলে, সেটাই হলো আমাদের ডিজাইন ফর এনভায়রনমেন্ট। যেমন আমি যদি বলি যে আপনাদের অনেকের কাছে অবাক লাগবে যে আপনারা যে কসমেটিক্সগুলো ইউজ করেন, বিশেষ করে লোশন, ক্রিম, এই যে লোশন, ক্রিম, এগুলো জানেন আমাদের ফুসফুসের সাথে অনেক ফুসফুসের উপর অনেক নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। সাথে আমাদের আশেপাশে সারাউন্ডিং ইনডোর যে এয়ার কোয়ালিটি, মানে আপনার বাসার ভিতর যে এয়ার কোয়ালিটি, সেটাকেও অনেক খারাপভাবে ইফেক্ট করে, তার মানে নেগেটিভ ইফেক্ট করে। সো এই যে প্রোডাক্টটা, এই ধরনের প্রোডাক্ট আমরা চাই না। আমরা চাই যে আমাদের টার্গেট হবে এমনভাবে প্রোডাক্ট ডেভেলপ করা যাতে সেটা থ্রু আউট দ্য লাইফ সাইকেল হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথের উপর কোনো ধরনের ইফেক্ট না ফেলে। ওকে, then eco-efficiency. What is eco-efficiency? Eco-efficiency means more with less. Okay, with environmental resource are more effectively in economical process. তার মানে অল্প পরিমাণ জিনিস ইউজ করে বেশি জিনিস আমরা যদি ডেভেলপ করতে পারি বা ক্রিয়েট করতে পারি, সেটাই হবে আমার ইকো এফিসিয়েন্সি, ঠিক আছে? তার মানে ইকোনমিক্যাল প্রসেসে এনভায়রনমেন্টাল রিসোর্সগুলোকে খুবই আমরা মিতব্যয়িতার সাথে ইউজ করব এবং চেষ্টা করব যে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট যেন জেনারেট করতে পারি আমরা। দেন এনার্জি এফিসিয়েন্সি অনেকটা ইকো এফিসিয়েন্সির মতো। এখানে হচ্ছে সিম্পলি মিনস ইউজিং লেস এনার্জি টু পারফর্ম দ্য সেম টাস্ক, দ্যাট ইজ এলিমিনেটিং এনার্জি ওয়েস্ট। তার মানে একটা কাজ করতে হলে এমনভাবে করতে হবে যাতে সর্বনিম্ন পরিমাণ এনার্জি ওয়েস্ট হয়। দেন environmentally conscious manufacturing deals with the green principles. কার সাথে ডিল করে? গ্রিন প্রিন্সিপালের সাথে। concerned with developing methods for manufacturing products from conceptual design to final delivery to consumers and ultimately to end of life, which is the disposal, that satisfy environmental standards and requirements. ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, আমি এটা এক্সপ্লেন করি। তার মানে এখানে বলা হয়েছে যে একটা প্রোডাক্ট যখন আমরা ডিজাইন করব তখন থেকে শুরু করে সেটা ডিসপোজাল পর্যন্ত, মানে ডিজাইন হলো, প্রোডাকশন হলো, মানুষের কাছে হ্যান্ড ওভার করা হলো, মানুষ সেটা ইউজ করলো, করার পর সেটাকে ডিসপোজ করলো, এই থ্রু আউট প্রসেসে সে এনভায়রনমেন্টালের স্ট্যান্ডার্ডগুলোকে হ্যাম্পার করবে না। যেমন এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যদি আমি বলি যে পানির ক্ষেত্রে যেমন আমরা বলি pH 6.5 to 8.5 হতে হবে, সলিড TDS টোটাল ডিজল সলিডের পরিমাণ হতে হবে 1000 মিলিগ্রাম পার লিটার, দেন আর্সেনিক হতে হবে 0.005 মিলিগ্রাম পার লিটার। এই যে স্ট্যান্ডার্ডগুলো, এরকম স্ট্যান্ডার্ড এয়ারের জন্যও আছে, সয়েলের জন্যও আছে। তো আমরা এমনভাবে প্রোডাক্টটাকে ডিজাইন টু ডিসপোজ করব যাতে কোনোভাবেই এইগুলোকে ইফেক্ট না করে, এই স্ট্যান্ডার্ডগুলোকে অল্টারনেট না করে। দেন এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যে রিডিউস রিইউজ, এটাকে বলা হয় 4 Rs। ওকে, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার। তার মানে একটা প্রোডাক্ট কনজামশন রিডিউস করতে হবে, কনজামশন করার পর রিইউজ করতে হবে, দেন রিসাইকেল করতে হবে, দেন রিকভার করতে হবে। তার মানে সেটা থেকে অন্য কিছু জেনারেট করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি পপুলার কনসেপ্ট, ঠিক আছে? মানুষের এখন অনেকটা টার্গেট হয়ে গেছে এই জিনিসটাকে অ্যাচিভ করা। দেন গ্রিন প্রকিউরমেন্ট, এখানে বলা হচ্ছে গ্রিন প্রকিউরমেন্ট মিনস পারচেসিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দ্যাট কজ মিনিমাল অ্যাডভার্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তার মানে প্রকিউরমেন্ট মানে কেনাকাটা করা, মানে কোনো একটা কিছু আমরা যখন কিনি সেটাকে আমরা বলি প্রকিউরমেন্ট। ওকে, সো গ্রিন প্রকিউরমেন্ট মানে এমন জিনিস কেনা যেটা কিনা আমাদের এনভায়রনমেন্টের উপর অ্যাডভার্স ইফেক্ট ফেলবে না, মানে খারাপ ইফেক্ট ফেলবে না। যেমন আগে যেমন আমরা চিন্তা করতাম যে ব্যাগ কিনবো, কি ব্যাগ কিনবো, পলিথিন ইউজ করতাম আমরা। আমরা অনেক পরে জানছি যে পলিথিন আসলে বায়োডিগ্রেডেবল না, এটা মাটিতে সাথে মিশে যাচ্ছে না, এটা আমাদের এনভায়রনমেন্টকে অনেক খারাপভাবে নেগেটিভলি হ্যাম্পার করতেছে। সো তখন আমরা কী চিন্তা করলাম, কাগজের ব্যাগ ইউজ করব। তারপর পাটের ব্যাগ, জুট ব্যাগস বলে যেগুলোকে, সেগুলো ইউজ করা শুরু করলাম। এই যে আমরা এখন গ্রিন প্রকিউরমেন্টের দিকে যাচ্ছি। অনেক রেস্টুরেন্টে দেখবেন ওয়ান টাইম ইউজ গ্লাসগুলো কাগজের হয়। কেন হয়? কারণ সেটা ডিসপোজেবল, সেটা মাটির সাথে মিশে যায়। তো এই যে আমরা কনসিয়াস পারচেসিং করতেছি সেটাকে বলা হচ্ছে গ্রিন প্রকিউরমেন্ট। ওকে, দেন পারফরমেন্স কন্ট্রাক্টিং ইটস এ টাইম টেস্টেড টুল।
key tool, time tested tool, okay, by local governments to increase the energy efficiency while guaranteeing energy saving are enough to cover the cost of the product. তার মানে আবার সেম কথা যে এনার্জি এফিসিয়েন্সি মেনটেন করতে হবে যাতে অ্যাট দ্য সেম টাইম এটা এনশিওর করতে হবে যে প্রোডাক্টের যে কস্টটা সেটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন পলিউশন প্রিভেনশন, ওকে, এতক্ষণ আমরা পলিউশন প্রিভেনশনের ব্যাপারে খুব একটা বেশি পড়ি নাই। এইটার টেকনিকটা এখন খুবই ফেমাস এবং পপুলার। এখানে বলা হয়েছে প্র্যাকটিস দ্যাট রিডিউস এলিমিনেটস অ্যান্ড প্রিভেন্টস পলিউশন অ্যাট দ্য সোর্স, তার মানে যেখানে পলিউশন স্টার্ট হচ্ছে এমনভাবে কাজ করতে হবে যাতে পলিউশনটাই কম হয়, ওকে। যেমন ইটের ভাটা, আমরা দেখি ইটের ভাটা থেকে প্রচুর ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াগুলো আমাদের এনভায়রনমেন্টকে অনেক ক্ষতি করতেছে, আমাদের বায়ুমণ্ডলকে ক্ষতি করতেছে, তারপর এয়ার কোয়ালিটিকে মানুষের বসবাসে অযোগ্য করে দিচ্ছে। সো এখন অনেক টেকনিক বের হয়েছে যে কীভাবে ইটের ভাটাতেই সেই ধোঁয়াগুলোকে প্রসেস করে মানে ক্লিন করে দিচ্ছে। কিছু আছে যে অ্যাবজর্ব করে ফেলতেছে, আবার কিছু হচ্ছে ক্লিন করে পরিষ্কার ধোঁয়া ছেড়ে দিচ্ছে, মানে পরিষ্কার বাতাস ছেড়ে দিচ্ছে। সো এই যে আমরা সোর্সেই যে পলিউশনটাকে প্রিভেন্ট করতেছে এটাকে বলছে P2, মানে পলিউশন প্রিভেনশন অ্যাট ইটস সোর্স, ওকে। দেন জিরো এমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। জিরো এমিশনটা কি রেফার্স টু হোয়াট, মানে কার ব্যাপারে বলছে? ইঞ্জিন, মোটর, প্রসেস দ্যাট or other energy source that emits no waste products that pollute the environment and disrupt the climate. জিরো এমিশন খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে বলা হয়েছে যে এমনভাবে আমাদের প্রোডাক্টগুলো ইঞ্জিন, মোটর এবং আদার প্রসেস এনার্জি সোর্সগুলোকে চালাতে হবে যাতে কিনা জিরো অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইমিশন হয়। ইমিশন কি, যেটাকে বলে ধোঁয়া বা কোনো কিছু বার্ন হওয়ার পর যখন যে বাই প্রোডাক্টটা বের হচ্ছে সেটাকে বলতেছে এমিশন। যেমন এখন অনেক পপুলার হয়েছে ইলেকট্রিক কারটা কি, কারণ এখানে আমরা কোনো বা যেমন অনেক শহরে দেখা যায় যে ইজি বাইক বলে, অটো বাইক বলে, যেগুলো কিনা ব্যাটারি চালিত, এগুলো আমরা এখন বেশি করে ইম্পোজ করতেছি, কারণ এগুলোতে কোনো এমিশন হচ্ছে না, পুরাই প্রসেসটা ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে এবং এখানে ধোঁয়া হচ্ছে না। সো এটাকে আমরা বলতে পারি জিরো এমিশন। সো এইভাবে কনসেপ্টগুলোকে ইউটিলাইজ করে আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আগাতে হবে। সো এতগুলো টুলস যে আমরা পড়লাম সবগুলোই বেসিক্যালি কি বোঝাচ্ছে যে আমাদেরকে এমিশন কন্ট্রোল করতে হবে, এনার্জি এফিশিয়েন্টলি ইউজ করতে হবে, ইকো ফ্রেন্ডলি হতে হবে, এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে হবে। সো এতগুলো টুল যে বললাম, কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে প্রতিটা টুলের পিছনে এই যে কনসেপ্টগুলো, ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট খুব একটা বেশি ডিফারেন্ট না, মোটামুটি সবগুলোই একই কথা বলতেছে, ঠিক আছে। কিন্তু টুলস তো মানে এটা একটা আমাদের জন্য একটা ওয়ে টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সো এটা খুব ভালোভাবে বুঝে একটু পড়বেন, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় আমরা অবশ্যই রিভিউ ক্লাসের থ্রুতে এগুলো আরও বেশি ডিসকাস করব, ঠিক আছে। তো আজকে লেকচার এতটুকুই, সবাই অনেক ভালো থাকেন, আর কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ।